আজকে আমরা এখন শুরু করব একটা নতুন চ্যাপ্টার, যেটা ভেক্টর বীজগণিতেরই একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে দিক কোসাইন ও দিক অনুপাত, ডিরেকশন রেশিও অ্যান্ড ডিরেকশন কোসাইন। তো এটা আমরা আগেই জানতাম বা আগেও একবার বলেছিলাম যে কোনো একটা ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সঙ্গে যদি আলফা, বিটা, গামা কোণ করে থাকে তাহলে কস আলফা, কস বিটা, কস গামা এই তিনটিকে বলা হয় ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টর যদি মূল বিন্দুতে এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা কি হতে পারে। ভেক্টরটা এখানে নেই, অন্য কোথাও আছে, তো যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, তার সমান্তরাল নিয়ে এসে এখানে আমরা বসাবো। কারণ সমান্তরাল ভেক্টর মানেই সমরেখ ভেক্টর, তার সমান্তরাল ভেক্টর নিয়ে এসে আমরা মূল বিন্দুতে বসাবো। ভেক্টরটা যেখানেই থাকুক, ভেক্টর যদি এখানে থাকে এইভাবে, তো কি করব, এই ভেক্টরটা এর সমান্তরালে নিয়ে এসে এখানে বসাবো। এই ভেক্টর যদি আমাদের এখানে থাকে তো কি করব, এই ভেক্টরটাকে এখান থেকে এর সমান্তরালে সরিয়ে নিয়ে এসে এই পয়েন্টটাকে আমরা এখানে জুড়ে দেব। যেভাবে হবে তারপর সেইখান থেকে তার কোণগুলোকে আমরা ঠিক করে নেব। যাই হোক, তাহলে এখানে cos আলফা, cos বিটা আর cos গামা এই তিনটিকে বলা হয় ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর। তাহলে ভেক্টরের ডিরেকশন কোসাইন হচ্ছে এই তিনটি। তো এই তিনটে অক্ষর এল, এম, এন দিয়ে প্রকাশ করা হয়। যেমন cos আলফাটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে cos আলফাকে এল দিয়ে প্রকাশ করা হয়, cos বিটাটাকে এম দিয়ে প্রকাশ করা হয় আর cos গামাটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। যে তথ্যটা আমাদের দরকার সেটা হচ্ছে কি না, এই আলফা, বিটা, গামা এমন তিনটে কোণ হবে যে ক্ষেত্রে সবসময় cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার এর মান সবসময় 1 হবে, অর্থাৎ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান সবসময় 1 হবে। তাহলে এইটা আমরা জেনে রাখবো যে আলফা, বিটা, গামা তিনটে এমন কোণ হবে যাতে করে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সবসময় 1 হবে। তাহলে এই শর্তটা আমরা নোট করব। আর যদি এই ভেক্টরের উপর কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক জানতে হয়, তাহলে এই ভেক্টর মূল বিন্দু থেকে ডিসটেন্সটা যদি আমরা পেয়ে যাই, আর মূল বিন্দু থেকে ডিসটেন্সটা যদি r হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা লিখতে পারবো LR, MR, NR। তাহলে মূল বিন্দু থেকে, তাহলে কোনো একটা ভেক্টরের উপর মূল বিন্দু থেকে একটা বিন্দুর যদি দূরত্ব পেয়ে যায় আর ভেক্টরটার যদি দিক কোসাইন আমাদের জানা থাকে এলিমেন্ট, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই তথ্যটা আমাদের নোট করতে হবে যে মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট একটা বিন্দুর দূরত্ব যদি আমাদের জানা থাকে এবং ওই ভেক্টরটা বা ওই সরলরেখাটা বলতে পারি, ভেক্টর হলেও হবে, সরলরেখা হলেও হবে, ওই সরলরেখাটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে যে কোণ করে আছে সেটা জানা, বা ওই সরলরেখার দিক অনুপাতগুলো জানলে বা দিক কোসাইনগুলো জানলে আমরা বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারবো। তাহলে এল, এম, এন এই তিনটিকে কি বলা হবে, কোনো সরলরেখার দিক কোসাইন বলা হচ্ছে। এখন এল, এম, এন এই তিনটে যদি কোনো ফ্র্যাকশন নাম্বার হতে পারে, হ্যাঁ অবশ্যই, যেহেতু এগুলো কসের মান, এদের মান নিশ্চয়ই একের কম হবে, সব ক্ষেত্রেই একের কম হবে, অতএব এগুলো যে কোনো একটা ফ্র্যাকশন নাম্বার হতে পারে, অমূলত নাম্বার হতে পারে। তো এদের যদি আমরা একটা সরল অনুপাত নিতে পারি, তাহলে সেই সরল অনুপাতটাকেই বলা হয় ডিরেকশন রেশিও বলা হয়। যেমন
আমরা যদি এইরকম একটা অনুপাত পেলাম যে √3 বা এরকম একটা অনুপাত পেলাম 1/2, 1/3, 1/4, এইগুলো হচ্ছে যে সবই 1 থেকে কম, এগুলো ডিরেকশন কোসাইন। তো এই ডিরেকশন কোসাইনটাকে আমরা যদি সরল অনুপাতে প্রকাশ করি, হ্যাঁ একটা কথা বলছি, লেখা হয় কমা দিয়ে, দিক অনুপাত বা দিক কোসাইনকে কমা দিয়ে লেখা হয়, কিন্তু সবসময় মনে রাখতে হবে এগুলো হচ্ছে অনুপাত। যেহেতু অনুপাতকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, একই দিক অনুপাত, দিক কোসাইন যদি 1/2, 1/3, 1/4 হয়, তাহলে এদের সরল অনুপাত করলে আমরা কি পাবো? 2, 3, 4, এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করে এটাকে পেয়ে যাবো 6, এইটাকে 12 দিয়ে গুণ করলে পাবো 4, আর এইটাকে 12 দিয়ে গুণ করলে পাবো 3। তাহলে 6, 4, 3 যে অনুপাতটা পাওয়া যাবে, এই অনুপাতটাকেই বলা হয় দিক অনুপাত। তাহলে এইটা যদি দিক কোসাইন হয় তো এটা হবে দিক অনুপাত। তার মানে দিক অনুপাত হলো দিক কোসাইনেরই সরল অনুপাত। আবারও বলছি, এগুলো কমা দিয়ে লেখা হয়, কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু অনুপাত, সেই জন্য একই সংখ্যা দিয়ে ভাগ করা বা একই সংখ্যা দিয়ে গুণ করলেও এর মানের কোনো পরিবর্তন হয় না। আর দিক কোসাইন থেকে, দিক কোসাইন আর দিক অনুপাতের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা এখানেও বুঝতে পারবো যে এল, দিক কোসাইনকে যেমন এল, এম, এন এই তিনটে অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আর দিক অনুপাতকে প্রকাশ করা হয় এ, বি, সি এই তিনটে অক্ষর দিয়ে দিক অনুপাত প্রকাশ করা হয়। এখন এবিসি আর এলএমএন এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তো এল সমান হচ্ছে a/√a² + b² + c², এন সমান হচ্ছে b/√a² + b² + c², আর এন সমান হচ্ছে c/√a² + b² + c²। তাহলে এটা আমরা নোট করে রাখবো যে এল, এম, এন এর সঙ্গে এবিসির সম্পর্ক কি। এখন আমরা দেখব কোন সরলরেখার উপর যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে ওই সরলরেখার দিক অনুপাত কিভাবে পাওয়া যায়। একটা সরলরেখা এর উপরে যদি দুটো বিন্দু দেওয়া থাকে, একটা x1, y1, z1, আর একটা বিন্দু হচ্ছে x2, y2, z2, তাহলে এই বিন্দু দুটো সংযোগ সরলরেখার দিক অনুপাত কি হবে, বা এই ভেক্টরের দিক অনুপাত কি হবে। তো এই সরলরেখা বা এই ভেক্টরের দিক অনুপাত হবে, তাহলে এটা দিক অনুপাত, কিন্তু তাহলে দিক অনুপাত হবে, আমরা এটা লিখতে পারি x1 - x2, y1 - y2, z1 - z2, এইটাও লিখতে পারি, আর এর উল্টোটাও কিন্তু লিখতে পারি, মানে x2 - x1 করতে পারি, y2 - y1 করতে পারি, z2 - z1 করতে পারি। কারণ দিক অনুপাত যেমন এবিসি যে কোনো সংখ্যা দিয়ে যেহেতু গুণ করা যায়, তাহলে আমরা এটা x2 - x1 করতে পারবো, y2, তাহলে x2 - x1 করলে y2 - y1 করতে হবে, z2 - z1, মানে যে বিন্দুটাকে আমরা আগে ধরবো সেই বিন্দুটাই কি সব জায়গাতে প্রথমে লিখতে হবে, আর যেটা পরে লিখবো সেটাই পরে লিখতে হবে। ঠিক আছে, এটা দিক অনুপাত হলো। আর দিক অনুপাত থেকে আমরা দিক অনুপাত মানে হচ্ছে এবিসি যদি পেয়ে যায়, সেখান থেকে আমরা এলিমেন্ট নিশ্চয়ই বার করতে পারবো, কারণ এল হচ্ছে a/√a² সমান এল, এইভাবে এল, এম, এন কেও আমরা বার করতে পারবো। ঠিক আছে, আর হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কি করে বার করতে পারবো। তো যদি একটা সরলরেখার দিক L1, M1, N1 দেওয়া থাকে দিক কোসাইন, আর একটা সরলরেখার দিক কোসাইন যদি L2, M2, N2 দেওয়া থাকে, দিক অনুপাতে সবসময় কমা দিয়ে লেখা হয়, কোনো ব্র্যাকেট ব্যবহার করা হয় না। ব্র্যাকেট ব্যবহার করলেই কিন্তু সেটা বিন্দুর মতো দেখতে লাগবে, হ্যাঁ, যেমন এখানে বিন্দু, এটা ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর এটা হচ্ছে দিক অনুপাত, শুধুই কমা দিয়ে লেখা হয়, কোনো ব্র্যাকেট কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা
এটা পাচ্ছি আমরা ত্রিভুজ সূত্র থেকে। একটা ত্রিভুজের এ বি সি, তার মানে এই বাহুটা হয় এ, এই বাহুটার দৈর্ঘ্য যদি বি আর এই বাহুটার দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে এই বাহুর সঙ্গে কোণের যে রিলেশন আছে সেটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a। এটা তো এই সূত্র থেকে আমরা এই যে cos a, এই এটাকে যদি আমরা থিটা বলি, তাহলে ওই সূত্র থেকে আমরা cos থিটার মানটা পাই। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু হবে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2। প্রমাণটা বইয়ে একদম খুব পরিষ্কার করে দেওয়া আছে। সূত্রটা এই ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে, সূত্রটা দেখে নেবে, এই সূত্রটাকে ব্যবহার করা হয়েছে আর খুব সুন্দরভাবে প্রমাণটা দেওয়া আছে, একবার দেখে নেবে। আমাদের দরকার যেটুকু সেটা হচ্ছে cos থিটার মানটা আমরা এর এলএন থেকে, মানে দিক অনুপাত বা দিক কোসাইন দেওয়া থাকলে দুটোর মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বার করতে পারবো। এখন যদি দিক অনুপাত না দেওয়া থাকে, এই দিক কোসাইন যদি দেওয়া না থাকে, যদি দিক অনুপাত দেওয়া থাকে, তাহলে কি cos থিটা বার করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে তখন cos থিটা কি হবে? l1 মানে হবে a1 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার, আর l2 মানে হবে a2 রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার। এরকম হবে। তো সব ক্ষেত্রেই নিচেতে এটাই থাকবে, সেই জন্য উপরে আসবে a1 a2 b1 b2 প্লাস c1 c2 বাই এই দুটোর স্কয়ার। তো এটা হবে cos থিটা। তাহলে এটা হচ্ছে দিক অনুপাত থেকেও আমরা cos থিটা বার করতে পারবো, মানে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, আর দিক কোসাইন দেওয়া থাকলেও দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। যদিও দুটো কিন্তু একদম রিলেটেড, একটা জানা থাকলে অন্যটা আমরা নিজেই করে নিতে পারবো। ঠিক আছে, দেখো দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে থাকার শর্তে। তো দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে আছে, এর দিক অনুপাত যদি আমরা পেয়ে যাই l1 l2 l1 m1 n1, আর এটা যদি l2 m2 n2 হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কি হচ্ছে? মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে আমরা যে cos থিটা সূত্রটা লিখেছিলাম, cos থিটা ইকুয়াল টু কি না l1 l2 m1 m2 n1 n2। তো যেহেতু থিটাটা যদি 90 হয়ে যায়, তাহলে cos 90 মান কত? 0। তাহলে লম্ব হওয়ার শর্তটা কি হচ্ছে? যে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2, এটার মান যদি 0 হয়, তাহলে এটা আমরা মনে রাখবো যে এটা যদি 0 হয় তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এটা আমরা নোট করব যে লম্ব হওয়ার শর্ত হচ্ছে l1 l2 m1 m2 n1 n2 মান হচ্ছে 0। অ্যাকচুয়ালি এটাকে আমরা এইভাবেও মনে রাখতে পারি। এর আগে আমরা ডট প্রোডাক্ট মনে করেছিলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে তারা পরস্পর লম্ব হয়। তো একই রকম এখানেও, যে ওখানেও আমরা a1 a2 b1 b2 c1 c2 করে মনে রেখেছিলাম, তো এক্ষেত্রেও তাই a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 মানে হচ্ছে ওদের দিক অনুপাতগুলোর গুণফল করে যোগ করলেও যদি 0 হয় তাহলেও এরা লম্ব হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই দিক কোসাইনগুলোর গুণফল করে যোগ করলেও 0 হতে পারে, আর দিক অনুপাতগুলোর যোগফলও 0 হলেও তারা লম্ব হবে। তাহলে সমান্তরাল হওয়ার শর্তটা কি হবে? তো সমান্তরাল হবে যদি এদের রেশিওটা মানে l1 বাই l2 সমান m1 বাই m2 সমান n1 বাই n2 হয়, অথবা যদি a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 হয়। তার মানে দিক কোসাইনের অনুপাত সমান হলেও সমান্তরাল হবে, আর দিক অনুপাতের রেশিও সমান হলেও সমান্তরাল হবে।
ঠিক আছে, এখন আমরা দেখে নেব যে অক্ষগুলোর দিক অনুপাত কী হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো অক্ষগুলোর দিক অনুপাত কি হবে? তো আমরা এটা দেখব যে এক্স অক্ষের দিক অনুপাত বের করব। তো এক্স অক্ষ নিজের সঙ্গে কত ডিগ্রি কোণ করা আছে? 0 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলো লিখছি আগে 0 ডিগ্রি। ওয়াই অক্ষের সঙ্গে এক্স অক্ষ কত ডিগ্রি কোণ করা আছে? 90 ডিগ্রি। আর এক্স অক্ষের সঙ্গে জেড অক্ষ কত ডিগ্রি কোণ করা আছে? 90 ডিগ্রি। তাহলে এদের দিক কোসাইন কি হবে? cos 0, cos 90, cos 90, cos 90। তার মানে কি হচ্ছে? cos 0 1, cos 90 0, cos 90 0। তাহলে x অক্ষের হচ্ছে দিক কোসাইন, x অক্ষের দিক কোসাইন হচ্ছে 1 0 0। একইভাবে y অক্ষের দিক কোসাইন, y অক্ষ নিজের সঙ্গে 0, তাহলে নিজের সঙ্গে 0 মানে এটা cos 0 হবে। তাহলে y অক্ষের দিক কোসাইন হবে 0 1 0। z অক্ষের হবে 0 0 1। এইভাবে আমরা যে অক্ষগুলোর দিক কোসাইন বার করতে পারছি। আর দিক কোসাইন পেয়ে গেলে কিন্তু এটা দিক কোসাইনও যা হবে দিক অনুপাতও তাই হবে, কারণ এটা সরল অনুপাতেই আছে। ঠিক আছে, আমরা এখন চলে এলাম প্রশ্নমালা 3। তো প্রশ্নমালা 3-এ এমসিকিউ বহু বিকল্পধর্মী যে প্রশ্নগুলো রয়েছে 1 2 3 এগুলোতে একটু আগে হয়ে গেল। 4-এরটা আছে দিক অনুপাত বলে দিয়েছে, সেখান থেকে দিক কোসাইন আমরা বার করতে পারি। দিক অনুপাত মানে এ বি সি বলে দিয়েছে, সেখান থেকে দিক কোসাইন বার করতে হবে। তো মানে এল এম এন এর মানটা চেয়েছে, আমরা জানি এল সমান কি না a/√a² + b² + c²। এইভাবে এম এন সব বের করতে হবে। ওই সম্পর্কটা আমরা লিখে রেখেছি, ওখান থেকে বার করে নিতে পারবো। 5-এর সত্য মিথ্যা আছে। 6-এর দেখো দুটো সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে, বলেছে দুটো সরলরেখার অনুপাত দিক অনুপাতগুলি যথাক্রমে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, বলে সমানুপাতিক বলেছে। তো এটার মানেই কিন্তু দিক অনুপাতগুলোরই দেওয়া আছে। তাহলে দুটো সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে মানে কি কি দেওয়া আছে? a1 b1 c1 দেওয়া আছে, আর a2 b2 c2টাও দেওয়া আছে। দিয়ে আমাদের কি বের করতে বলেছে? মধ্যবর্তী কোণের মান বের করতে বলেছে। তো মধ্যবর্তী কোণের মান cos θ। তো cos θ সূত্র আমরা abc থেকে নিশ্চয়ই বার করতে পারবো। তো সূত্রটা আমি লিখে দিচ্ছি আবার একবার। cos θ হচ্ছে a1 a2 বাই প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই √a1 স্কয়ার প্লাস ab1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। তো এখান থেকে আমরা 6-এর অঙ্কটা মধ্যবর্তী কোণ বার করতে পারবো। আর 7-এরটা মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে 3, আর দিক অনুপাতগুলো দেওয়া আছে। একটু আগে বলেছিলাম যদি কোনো একটা সরলরেখা মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া থাকে 3 একক দূরত্ব বলেছে, বিন্দুটা স্থানাঙ্ক বের করতে বলেছে। আর স্থানাঙ্কটা কি হয় না, এটা যদি r হয় তাহলে lr mr nr, তাই না? তো এখানে এলিমেন্ট কিন্তু এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এখানে কিন্তু এলিমেন্ট দেয়নি, কারণ এল এম এন এর মান কখনোই 1-এর বেশি হবে না, মানে সবসময় 1 বা তার থেকে কম হবে। তো এখানে সব মানগুলো যেটা দেওয়া আছে এটা হচ্ছে দিক অনুপাত বলেও দিয়েছে, এটা দিক অনুপাত। তো দিক অনুপাতগুলো দেওয়া আছে -1 2 -1 2 আর দেওয়া আছে -2। তো এটা কিন্তু এবিসি দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথমে আমাদের এলিমেন্টটা বের করে নিতে হবে। তাহলে এলটা কত হবে? তাহলে লিখে নেব আপনারা, এটা দিক অনুপাত দেওয়া আছে। 7-এরটা বলছি দিক অনুপাত দেওয়া আছে, তাহলে দিক কোসাইন হবে, দিক কোসাইন কি হবে? দিক কোসাইন না -1/√1² মানে 1 প্লাস 2² প্লাস 2², তাই না? তার মানে হচ্ছে 4 × 8 = 9, তাহলে হচ্ছে -1/3 2/3 আর -2/3। অতএব এই যে বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছি, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু কত হবে? 3 × -1/3, 3 × 2/3, 3 × -2/3। তার মানে হচ্ছে -1 2 -2।
এটা বিন্দুর স্থানাঙ্ক, সবসময় স্থানাঙ্কতে আমাদের ব্র্যাকেট দিতেই হবে, কিন্তু দিক অনুপাত বা দিক কোসাইনে যেন ব্র্যাকেট না দিয়ে ফেলি, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে একটা ঘনকের কর্ণ। তোমরা একবার দেখে নেবে ঘনকের কর্ণ ঠিক এর আগের পাতাতেই আছে, এক্সাম্পল 22-এ। যদিও 22-এর যে প্রমাণটা দিয়েছি, 22-এর যে প্রমাণটা দিয়েছি, এই প্রমাণটাও কিন্তু করতে হবে, ইম্পর্টেন্ট প্রমাণ। তোমরা একটা নোট করে রাখবে যে এক্সাম্পল 22-এর যে প্রমাণটা করতে দিয়েছে, দুটো কর্ণের একটা ঘনকের দুটো কর্ণের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3, এই প্রমাণটাও কিন্তু আমাদের করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কোনটা পেয়ে গেলাম, cos ইনভার্স 1/3। 9টা দুটো বিন্দুর সংযোগ সরলরেখার দিক কোসাইন বের করতে বলেছে। আমরা দিক অনুপাত প্রথমে পাবো, কারণ x1 - x2 y1 - y2 z1 - z2 করে দিক অনুপাত পাবো। তারপরে দিক অনুপাত থেকে, এটা দিক অনুপাত থেকে আমরা দিক কোসাইন বার করে নেব। ঠিক আছে, 10 নম্বরে আমরা চলে এলাম। 10-এ আছে দিক অনুপাত বলে দেওয়া আছে একটা সরলরেখার, তারপরে যে অক্ষের সঙ্গে তার নতি বের করতে বলেছে। তো দিক অনুপাত যে অক্ষের সঙ্গে নতি মানে আমরা জানি এটা হচ্ছে ln, nটাকে বের করতে বলেছে। nটা বের করতে বলেনি, হচ্ছে n হচ্ছে cos গামা, তাহলে গামাটা বের করতে বলেছে। যে অক্ষের সঙ্গে নতি মানে আমাদের গামাটা বের করতে বলেছে। তাহলে আমরা যদি cos গামার মানটা পেয়ে যাই, cos গামা মানে হচ্ছে n, তাহলে n এর মান পেয়ে গেলে সেখান থেকে আমরা গামার মান বের করতে পারবো। তো এখানে nটাকে কি করে পাবো, n মানে হচ্ছে, যেহেতু abc দেওয়া আছে, n মানে হচ্ছে c/√2² c², তাহলে 10-এরটা n = হবে -1/√0² + 1² + 1² মানে হচ্ছে √2, তার মানে -1/√2। এটা হচ্ছে n, n মানে কি cos গামা, তাহলে cos গামা যদি -1/√2 হয়, তাহলে ওখান থেকে নিশ্চয়ই আমরা গামা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে 11টা, যদি ত্রিমাত্রিক দেশে মূল বিন্দু O থেকে r একক দূরত্বে অবস্থিত একটা বিন্দু P x, y, z হয়, তবে OP সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করো। তো এখানেও দিক কোসাইন বের করতে বলেছে। তাহলে P বিন্দুর স্থানাঙ্কটা বলে দিয়েছি, x, y, z। তাহলে আমরা তো স্থানাঙ্ক যদি বলে দেয়, আর দূরত্বটা এখানে ও বিন্দু থেকে r একক দূরত্ব বলেছি, তাহলে r একক দূরত্ব বলেছি, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক যদি x হয়, তাহলে l সমান আমরা তো জানি, l সমান আমরা এটা জানি যে x সমান হচ্ছে lr। তাহলে এখান থেকে l বের করতে পারবো, l কত হবে x/r। তারপরে y সমান হচ্ছে mr, তাহলে এখান থেকে আমরা m বের করতে পারবো, তাহলে m সমান হচ্ছে y/r। আর একটা হচ্ছে z সমান হচ্ছে nr, তাহলে এখান থেকে আমরা nটাকে পেতে পারবো z/r। তাহলে দিক অনুপাত, এই দিক কোসাইন কি হলো, x/r, y/n আর z/r। ও সরি, y x/r, এটা y/r, m সমান হচ্ছে y/r আর n সমান হচ্ছে z/r। ঠিক আছে, তারপরে অতি সংক্ষিপ্ত। দেখো অতি সংক্ষিপ্ত 2-এর 1 নম্বর প্রশ্ন বলেছে 1, 2, 3 কি কোনো সরলরেখার দিক কোসাইন হতে পারে? একদমই না, প্রথমেই না, কারণ দিক কোসাইন হতে গেলে যেটা হতে হবে, প্রত্যেকটা দিক কোসাইন মানে কি, cos আলফা, cos বিটা, cos গামা, এদের মান কখনোই একের বেশি হয় না। তো এখানে 2 রয়েছে, 3 রয়েছে, এটা হতে পারে না। ঠিক আছে, 2-এর 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে 1, 2, 3 কি সরলরেখার দিক অনুপাত হতে পারে? হতে পারে, কারণ দিক অনুপাত যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু দিক কোসাইন একের থেকে ছোট হলেও যে দিক কোসাইন হবে তার কোনো কথা নেই, কারণ দিক কোসাইন হওয়ার শর্ত আছে l² + m² + n² সমান 1 হতে হবে, তবেই হবে দিক কোসাইন। আর দিক অনুপাত কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে। 3 নম্বরে যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত বিন্দুগুলির সংযোজক সরলরেখার দিক কোসাইন নির্ণয় করো। তো এটা তো আমাদের আগেই হয়ে গেছে,
দিক কোসাইন সরাসরি আমরা বের করব না, প্রথমে আমরা দিক অনুপাত বের করব, দিক অনুপাত বের করার পর দিক কোসাইন বের করে নেব। ঠিক আছে, তারপরে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, কোন সরলরেখার দিক কোণগুলি দেওয়া আছে, তো বক্তব্যটি সঠিক কিনা। তো বক্তব্যটি সঠিক কিনা আমরা কি করে জানবো, আমরা cos 120 এর মান বার করব, cos 45 এর মান বার করব, cos 30 এর মান বার, মানে আমরা দেখব cos স্কয়ার 120 প্লাস cos স্কয়ার 45 প্লাস cos স্কয়ার 30 সমান যদি 1 হয় তাহলে বলবো কি, অবশ্যই এর দিক কোসাইন হবে, যদি 1 না হয় তাহলে দিক কোসাইন হবে না। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নতে চলে আসি, যে দুটি সরলরেখার দিক কোসাইনের মান দেওয়া আছে এখানে, তাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান নির্ণয় করো। তো এক্ষেত্রেও আমরা সূত্রটার সাহায্য নিয়ে আমরা সূক্ষ্ম কোণ মানে পজিটিভ মান থেকে আমরা সূক্ষ্ম কোণ বার করতে পারবো। তারপরে 5এরটা দুটো সরলরেখার দিক কোসাইনগুলো দেওয়া আছে, এটা প্রথম সরলরেখার দিক কোসাইন, এটা দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন, ওদের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে লিখব cos থিটা ইকুয়াল টু হবে কি হবে, এটা L1 M1 N1, এটা হচ্ছে L2 M2 N2। তাহলে এখানে কি লিখব আমরা, √3/4 ইনটু মাইনাস √3/4 প্লাস মাইনাস 1/4 ইনটু 1/4 প্লাস মাইনাস √3/2, এটা হচ্ছে মাইনাস √3/2 মড। ঠিক আছে, তো এটা সমান হচ্ছে মড মাইনাস 3/16 মাইনাস 1/16 প্লাস 3/4 সমান হচ্ছে 16, এটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 প্লাস 12, তার মানে হচ্ছে 12 থেকে 4 8/16, মানে হচ্ছে 1/2। এটা cos থিটার মান, তার মানে থিটা ইকুয়াল টু হবে, যেহেতু এটা সূক্ষ্ম কোণ বের করতে বলেছে তাহলে হাফ মানে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা নেব, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি বা হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি মানে π/3। ঠিক আছে, তারপরে দেখো 6এরটা তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলেছে BA আর BC এদের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তাহলে BAC কোণটা বের করতে বলেছে, তাহলে আমরা প্রথমে এদের দিক অনুপাতগুলো বের করব। তাহলে BA রেখাংশের দিক অনুপাত, রেখাংশের দিক অনুপাত বলেছি, দিক অনুপাত আমরা a - b করেও করতে পারি, b - a করেও করতে পারি। যাই হোক, আমরা যদি b - a করে করি তাহলে আমরা প্রথমটা পাবো 1, তারপরটা পাবো 3, তারপরটা পাবো -4। আর BC রেখাংশের দিক অনুপাত হবে, BC রেখাংশ আমরা এটাও যদি এই দিক থেকে করি তাহলে পাবো আমরা 3, 5 - 1 4, আর -1 - 2 মানে হচ্ছে -3। এগুলো পেলাম আমরা দিক অনুপাত। আমাদের গুলিয়ে দিলে হবে না, কিন্তু দিক অনুপাতের সঙ্গে দিক কোসাইন কিন্তু গুলিয়ে দিলে হবে না। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা সমান কি পাবো, A1 A2, তাহলে 1 × 3 প্লাস B1 B2 মানে 3 × 4 প্লাস C1 C2 মানে 4 × 3 মানে -4 × -3 বাই √8 স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার ইনটু √9 প্লাস 16 প্লাস 9, তাহলে এটা 3, এটা 12 আর এটাও হচ্ছে 12, এটা মড থাকবে, এটা পজিটিভ হয়ে গেছে। √26 ইনটু
9 9 18 আর 16 34, তার মানে হচ্ছে 12 আর 24 25 26 27 27 বাই রুট ওভার 26 ইন্টু 34। অতএব থিটা ইকুয়াল টু, আমরা এখানে যেহেতু এটা কোনো আদর্শ মানের মধ্যে আসবে না, তাহলে আমরা ইনভার্স দিয়ে লিখে দিচ্ছি। তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 27 বাই, এখান থেকে দুটো 2 রয়েছে, তার মানে একটা 2কে আমরা বাইরে রাখতে পারবো, 2 রুট ওভার 13 ইন্টু 17 17 13 2 তো 21 200 3 3 17 51 আর 17 কে 17, তার মানে 1 2 2 221। ঠিক আছে, তাহলে এটাই হবে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। তারপরে সাতের গুলো দেওয়া রয়েছে, দুটো করে দিক অনুপাত দেওয়া আছে। মধ্যবর্তী সূক্ষ্মকোণ বার করতে বলেছে। আমরা যখন এখানে মড নিয়ে নেব, মড নিয়ে নেওয়া মানে পজিটিভ মান পাবো, আর পজিটিভ মান মানে সেটা সূক্ষ্মকোণই বের হবে। ঠিক আছে, তাহলে সাতের গুলো সব দিক অনুপাত দেওয়া আছে, মানে দিক অনুপাত এরকম দেওয়া আছে, এরপর থেকে এই অংশটা করতে হবে। তাহলে 7 পর্যন্তই আজকে থাক, বাকি যেগুলো রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী পরের দিন করব।